এয়ার ট্রানজিট এয়ারলাইন্সের ফ্লাইট 236 টরন্টো থেকে লিসবনের দিকে যাচ্ছিল। এটা মধ্যরাতের সময় ছিল এবং প্লেনটি আটলান্টিক মহাসাগরের মাঝামাঝি ৩৯,০০০ ফিট উচ্চতায় উড়ছিল। এরকম সিচুয়েশন পাইলটরা প্রায়ই ফেস করে থাকেন, আর এখানে অস্বাভাবিকও কিছু ছিল না। কিন্তু প্লেনে একটা জিনিস এমন ছিল যা কিছুক্ষণের মধ্যেই সবকিছু পাল্টিয়ে দিতে চলেছিল। এখানে আপনাদের বলে দিই যে আটলান্টিক মহাসাগরের উপর ৩৯,০০০ ফিট উচ্চতায় থাকার পরও দূর দূর পর্যন্ত কোনো মাটি দেখা যায় না। যাত্রার এক পর্যায়ে প্লেনের ক্যাপ্টেনের হঠাৎ নজর পড়ল যে প্লেনের ফুয়েল প্রায় শেষের দিকে। এই পরিস্থিতি দুইজন পাইলটের জন্যই অত্যন্ত ভয়ঙ্কর ছিল, কারণ আটলান্টিক মহাসাগরের উপরে ফুয়েল শেষ হওয়া মানে নির্ঘাত মৃত্যু। এই ঘটনাটি ঘটেছিল ২০০১ সালের ২৩ আগস্ট। টরন্টোর পিয়ারসন এয়ারপোর্টে এয়ার ট্রানজিট এয়ারলাইনের এয়ারবাস A330-কে টরন্টো থেকে লিসবন যাওয়ার জন্য প্রিপেয়ার করা হচ্ছিল। এটা ৭ ঘন্টার একটি ননস্টপ যাত্রা হওয়ার কথা ছিল। এর জন্য এই প্লেনে ৪৮ মেট্রিক টন ফুয়েল ভরা হয় এবং প্রস্তুতি শেষে প্লেনে যাত্রীদের উঠানো শুরু করা হয়। লোকাল সময় হিসেবে তখন রাত ৯টা। প্লেনে ২৯৩ জন প্যাসেঞ্জার ছিলেন এবং ২ জন পাইলট সহ ১৩ জন ক্রু মেম্বার ছিলেন। প্লেনের ক্যাপ্টেন ছিলেন ৪৮ বছর বয়সী রবার্ট পিশে, যার ১৬,০০০ ঘন্টা ফ্লাইট এক্সপিরিয়েন্স ছিল। ফার্স্ট অফিসার ছিলেন ডার্ক ডিগার, যার কাছেও ৫,০০০ ঘন্টার ফ্লাইট এক্সপিরিয়েন্স ছিল। যদি প্লেনের কথা বলি তাহলে তার মডেল ছিল এয়ারবাস A330। এটি একটি লেটেস্ট মডেলের প্লেন ছিল এবং মাত্র ২ বছর পুরনো একটি প্লেন ছিল। আসল কথা হচ্ছে এটা যে না প্লেনের পাইলটদের অভিজ্ঞতায় কোনো কমতি ছিল, না এই প্লেনের মধ্যে কোনো ধরনের ফল্ট ছিল। সব ধরনের ফ্লাইট চেক কমপ্লিট করার পরে পাইলটস প্লেনকে রানওয়ের দিকে নিয়ে যায় এবং এটিসির পারমিশনে প্লেন টেক অফ করে। টেক অফ করার পরে পাইলট প্লেনটিকে আটলান্টিক মহাসাগরের ওই পারে থাকা লিসবনের দিকে মুখ করেন। কয়েক মিনিটের মধ্যেই প্লেন নিজের ক্রুজিং অ্যালটিটিউড ৩৯,০০০ ফিট উঁচুতে উড়া শুরু করে। সাধারণত এইরকম লম্বা যাত্রায় পাইলটদের তেমন একটা কাজ থাকে না, কারণ বেশিরভাগ কাজ অটো পাইলট সিস্টেমেই করে থাকে। পাইলটরা শুধু সিচুয়েশন মনিটর করে এবং কন্ট্রোল টাওয়ারকে নিজের লোকেশন এবং আপডেট সম্পর্কে জানিয়ে থাকে। ইতোমধ্যেই ফ্লাইট 236-এর টেক অফ করা ৪ ঘন্টা হয়ে গিয়েছিল। এখন পর্যন্ত সবকিছু নর্মালই ছিল এবং রাত হওয়ার কারণে বেশিরভাগ প্যাসেঞ্জারই ঘুমাচ্ছিলেন। প্লেন আটলান্টিক মহাসাগরের একদম সেন্টারে পৌঁছে গিয়েছিল। ঠিক তখনই প্লেনে একটি সমস্যা দেখা দেয়। ক্যানাডিয়ান টাইম রাত ১টার সময় প্লেনের ইঞ্জিন নাম্বার ২ মানে ডান পাশের ইঞ্জিনে পাইলট একটি অ্যাবনর্মাল রিডিং লক্ষ্য করেন। ইঞ্জিনে অয়েলের প্রেশার বেশি শো হচ্ছিল, অয়েলের পরিমাণ কম এবং অয়েলের টেম্পারেচারও লো ইন্ডিকেট হচ্ছিল। এই ধরনের এরর পাইলট নিজের জীবনে প্রথম দেখতেছিলেন। তারা তাড়াহুড়া করে ফ্লাইটের ম্যানুয়াল বুক খোলেন এবং এই সমস্যার ব্যাপারে জানার চেষ্টা করেন। নর্মালি যখন প্লেন চলা শুরু করে তখন অয়েল টেম্পারেচার সময়ের সাথে সাথে বেড়ে যায়, কিন্তু এখানে তার উল্টা হচ্ছিল, যা কোনোভাবেই নর্মাল না। পাইলটরা প্লেনের ম্যানুয়াল বুক থেকে এটার ব্যাপারে কোনো তথ্যও খুঁজে বের করতে পারেনি। পাইলটরা তখন কানাডার এয়ার ট্রানজিটের এয়ার মেইনটেনেন্স ক্রুর সাথে এই ব্যাপারে কথা বলেন, কিন্তু দুর্ভাগ্যবশত মেইনটেনেন্স ক্রুও এই ব্যাপারে কিছুই জানাতে পারে না। মেইনটেনেন্স ক্রু বলেন, আপনারা প্লেন চালাতে থাকেন এবং কিছুক্ষণ পরে আমাদের আবার আপডেট দেন। তারপর পাইলটরা এটি ভেবে রিল্যাক্স হয়ে যান যে হয়তোবা প্লেনের অয়েল সেন্সরে কোনো সমস্যা হয়েছে, তাই এটি ফল্ট রিডিংস দেখাচ্ছে। কিন্তু ৩০ মিনিট পরে পাইলটদের সামনে আরেকটি ইরর মেসেজ শো হয়। এই মেসেজ অয়েলের ব্যাপারে ছিল না, বরং ফুয়েল ডিস্ট্রিবিউশনের ব্যাপারে ছিল। কমার্শিয়াল প্লেনের ফুয়েল প্লেনের ২টি উইংসে সমানভাবে ডিস্ট্রিবিউট হয়, কিন্তু দেখা যায় যে ফ্লাইট 236-এর ২টি উইংসে সমান ফুয়েল ছিল না। ডান পাশের উইংসে ফুয়েলের কোয়ান্টিটি বাম পাশের উইংসের থেকে কম। এখন এই সমস্যাটাও খুব বেশি একটা সিরিয়াস সমস্যা ছিল না, কারণ এই সমস্যা প্লেন ওড়া অবস্থায় ঠিক করা সম্ভব। এই প্রবলেম সলভ করার জন্য পাইলট প্লেনের ক্রসফিড ভালভ ওপেন করে দেন, যেটার মাধ্যমে লেফট সাইড থেকে ফুয়েল রাইট সাইডে যাওয়া শুরু করে এবং কিছু সময়ের মধ্যেই প্লেনের ২ উইংসেই ফুয়েলের পরিমাণ সমান হয়ে যায়। কিন্তু এর ১০ মিনিট পর ওই প্লেনে লো ফুয়েলের ইন্ডিকেটর শো হওয়া শুরু হয়। এটি এমন একটি পরিস্থিতি যে পরিস্থিতি কোনো পাইলটই ফেস করতে চায় না, তাও আবার যাত্রী ভরা একটি প্লেনে। পাইলট দেখলেন যে ডান পাশের উইংসে পুনরায় ফুয়েল কমে গেছে এবং ২টা উইংসে মিলিয়ে এতটুকু ফুয়েলও নেই যে প্লেন লিসবন পর্যন্ত পৌঁছাতে পারবে। এখন পরিস্থিতি একটু ভয়ঙ্কর হয়ে গিয়েছিল, কারণ আটলান্টিক মহাসাগরের মাঝামাঝি অবস্থায় প্লেনকে ডাইভার্ট করে অন্যদিকে নেয়ার খুব একটা বেশি অপশন নেই।
তাদের কাছে শুধু এখন একটিমাত্র অপশনই ছিল এবং তা ছিল এজোর্স আইল্যান্ড। এই আইল্যান্ড আটলান্টিক মহাসাগরে অবস্থিত পর্তুগালের অধীনে থাকা একটি আইল্যান্ড। ক্যাপ্টেন তাড়াতাড়ি স্যান্টা মারিয়া এটিসিয়ার সাথে যোগাযোগ করেন এবং বলেন ফুয়েলের কমতির জন্য তারা এই আইল্যান্ডে ল্যান্ড করবেন। কিন্তু এখন পর্যন্ত পাইলটরা এই ব্যাপারে শিওর ছিলেন না যে প্লেনে যতটুকু ফুয়েল আছে তার মাধ্যমে কি তারা এই আইল্যান্ড পর্যন্ত পৌঁছাতে পারবেন, নাকি সাগরের মধ্যেই তাদের ল্যান্ড করতে হবে। এখন প্লেনে 7 টন ফুয়েল বাকি ছিল, মানে 7000 কেজি। শুনতে তো এটা অনেক বেশি তেল, কিন্তু এটা ফ্লাইট A330 প্লেনের টোটাল ক্যাপাসিটির মাত্র 6% ছিল, আর ওটাও খুব তাড়াতাড়ি শেষ হচ্ছিল। কিন্তু প্রশ্ন এটা ছিল যে ফুয়েল আসলে কম কেন হচ্ছে? এইবারও কি কোনো ফল্টি সেন্সর ভুল রিডিংস দেখাচ্ছে, নাকি আসলেই ফুয়েল শেষ হচ্ছিল? ফুয়েল কমে যাওয়ার একমাত্র একটা কারণই হতে পারে যে কোথাও থেকে ফুয়েল লিক করতেছে। এটা জানার জন্য পাইলট ফ্লাইট ক্রুকে ইনস্ট্রাকশন দেয় যে প্লেনের ট্রেলিং এজ চেক করার জন্য, কারণ যদি প্লেনের ফুয়েল লিক করে তাহলে ওখানে কোনো না কোনোভাবে তারা তা দেখতে পারবে। কিন্তু অনেক বেশি অন্ধকার হওয়ার কারণে তারা কিছুই দেখতে পাননি। এখন প্রত্যেক 5 মিনিটে 1 টন করে ফুয়েল শেষ হচ্ছিল। এখন ক্যাপ্টেন মোটামুটি শিওর হয়ে গিয়েছিলেন যে কোথাও না কোথাও থেকে ফুয়েল লিক করতেছে। এখন ওনাদের কাছে মাত্র 25 মিনিট ওড়ার মতো ফুয়েল বেঁচেছিল, যা টারসেরা এয়ারপোর্ট পর্যন্ত যাওয়ার জন্য যথেষ্ট ছিল না। মেইনটেনেন্স ইউনিট তখন ক্যাপ্টেনকে বলে যে প্লেনের ফুয়েল লিক কনফার্ম করার জন্য প্লেনকে 39,000 ফিট অ্যালটিটিউড থেকে 20,000 ফিট অ্যালটিটিউডে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু ক্যাপ্টেন এটাতে অসম্মতি জানায়, কারণ ক্যাপ্টেনের কথা ছিল যে ফুয়েল লিকের যদি কনফার্মও হয়ে যায় তাহলে প্লেনকে 20,000 ফিট থেকে পুনরায় 39,000 ফিট উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব নয়, কারণ 39,000 ফিট উচ্চতা থেকে প্লেনকে গ্লাইড করে অন্তত কিছু দূর তো নেওয়া সম্ভব। কয়েক মিনিট পর সব সন্দেহ দূর হয়ে যায় যখন প্লেনের ডান পাশের ইঞ্জিনে আগুন ধরে যায়। এটা দেখার পর প্লেনে চিল্লাচিল্লি বেঁধে যায় এবং যেই যাত্রীরা আরামে ঘুমাচ্ছিলেন তারা এখন একটি কালো ভয়ের মেঘে ঢেকে যান। প্লেনে এখন মাত্র 4.5 টন ফুয়েল এবং একটি মাত্র ইঞ্জিন ছিল, আর এই একটি ইঞ্জিনের মাধ্যমে প্লেনকে ক্রুজ করা সম্ভব ছিল না। এখন আস্তে আস্তে প্লেনের অ্যালটিটিউড কম হওয়া শুরু হয়। অপরদিকে টারসেরা এয়ারপোর্টে এমার্জেন্সি ঘোষণা করে দেওয়া হয় এবং সবাই প্রস্তুত ছিলেন যে কোনোভাবে পরিস্থিতি মোকাবেলা করার জন্য। প্লেন, যা কিনা এখনও এয়ারপোর্ট থেকে 240 কিলোমিটার দূরে ছিল, তাতে এখন মাত্র 600 কেজি ফুয়েল বাকি ছিল। এর মধ্যেই সেই ঘটনাটা ঘটে যেই ঘটনাটার ভয় ছিল। প্লেনের বাম পাশের ইঞ্জিন ফুল পাওয়ারে চলার কারণে ওইটাতেও আগুন লেগে যায়। এখন প্লেন কোনো প্রকার ইঞ্জিন ছাড়া শুধু বাতাসে গ্লাইড করতেছিল। এখন ক্যাপ্টেনের প্লেনকে 20,000 ফুট উচ্চতায় না নিয়ে আসার সিদ্ধান্ত সঠিক প্রমাণিত হলো। দুইটা ইঞ্জিন বন্ধ হওয়ার কারণে প্লেনের ভিতরে এখন অন্ধকার হয়ে গেল, কারণ প্লেনের ইলেকট্রিসিটি সাপ্লাই এই দুইটা ইঞ্জিনের মাধ্যমেই হয়ে থাকে। সৌভাগ্যবশত প্লেনের অটোমেটিক টারবাইন বাহিরে আসে, যা কিনা এয়ার স্পিডের মাধ্যমে শুধুমাত্র এতটুকু ইলেকট্রিসিটি উৎপন্ন করতে পারে যেটার মাধ্যমে ককপিটের ইম্পর্টেন্ট ফাংশনগুলো চলতে পারে। এখনও টারসেরা এয়ারপোর্ট আরও 120 কিলোমিটার দূরে ছিল, আর প্লেনের অ্যালটিটিউড 30,000 ফিটে নেমে গিয়েছিল। এখন পাইলটদের 120 কিলোমিটার দূরত্ব শুধু গ্লাইড করে যাওয়া লাগত। এখন প্লেনের ভিতর অন্ধকার একটি ভয়ঙ্কর পরিস্থিতি বিরাজ করতেছিল। ওর্স্ট কেস সিনারিও এটাই ছিল যে প্লেনকে পানিতেই ল্যান্ড করতে হবে। এর জন্য ফ্লাইটের ক্রু মেম্বাররা সকল প্যাসেঞ্জারকে পানিতে ল্যান্ড করার জন্য প্রস্তুত করতেছিলেন। কিন্তু পানিতে ল্যান্ড করা অনেক রিস্কি ছিল, কারণ পানিতে ল্যান্ড করার ফলে যে ইম্প্যাক্ট হবে ওইটা থেকে প্যাসেঞ্জাররা যদি বেঁচেও যায় তবু এটার ঝুঁকি থাকে যে তারা ডুবে মারা যাবে, অথবা তারা যদি নাও ডুবে পানি অতিরিক্ত ঠান্ডা থাকার কারণে হাইপোথার্মিয়ার কারণে তারা মারা যাবে। এখন প্লেন শুধু পাইলটদের ম্যানুয়াল কন্ট্রোলের মাধ্যমেই চলছিল, আর প্লেনের অ্যালটিটিউড প্রতি মিনিটে 2000 ফিট করে ড্রপ করতেছিল। এটার মানে ছিল আগামী 15 মিনিটের মধ্যে হয় প্লেন এয়ারপোর্টে পৌঁছাবে অথবা পানিতে পড়ে যাবে। এখন প্লেনের দূরত্ব এয়ারপোর্ট থেকে মাত্র 15 কিলোমিটার বাকি ছিল, আর প্লেনের অ্যালটিটিউড ছিল 13,000 ফিট। সাধারণত এত কম দূরত্বে প্লেনের অ্যালটিটিউড 3,000 ফিট রাখা লাগে। এখন পাইলটরা যদি নোজ ডাইভ করে প্লেনের উচ্চতা 3,000 ফিটে নিয়ে আসেন তাহলে প্লেনের গতি অনেক বেড়ে যাবে এবং এই ক্ষেত্রে ক্র্যাশ ল্যান্ডিংয়ের সম্ভাবনাও অনেক বেশি থাকে। এখন এই পরিস্থিতিতে পাইলটরা প্লেনকে একটি 360 ডিগ্রি রোটেশনে সার্কেল করা। এখন প্লেনের উচ্চতা 5,000 ফিট ছিল।
এখনও উচ্চতা অনেক বেশি ছিল, কিন্তু এয়ারপোর্ট থেকে প্লেনের দূরত্ব অনেক কম ছিল, তাই এখন আরেকটি 360 ডিগ্রি সার্কেল করা সম্ভব নয়। এখন পাইলটরা প্লেনটিকে আরেকটি এস টার্ন করায়। এর ফলে রানওয়ে থেকে প্লেনের দূরত্ব আরেকটু বেড়ে যায় এবং প্লেন তার অ্যালটিটিউড কম করার আরেকটু সুযোগ পেয়ে যায়। নর্মাল সময় প্লেন ল্যান্ড করার সময় প্লেনের ফ্ল্যাপস ওপেন করে দেওয়া হয়, যার কারণে ড্র্যাগ উৎপন্ন হয়, আর ইঞ্জিনের থ্রাস্ট বাড়িয়ে দেওয়া হয়, যেটার কারণে প্লেনের নোজ উপরের দিকে থাকে। এখন ফ্লাইট 236-এর কাছে ইঞ্জিন থ্রাস্ট তো ছিল না, এর জন্য ল্যান্ডিং সাধারণ ল্যান্ডিংয়ের থেকে অনেক বেশি আলাদা ও ভয়ঙ্কর হতে চলেছিল। এখন পাইলটদের কাছে একটি মাত্র অপশনই ছিল, হয় এই পার না হতো ওই পার। শেষ পর্যন্ত প্লেন একটি বড় ধাক্কার সাথে ল্যান্ড করে। ধাক্কার কারণে প্লেনের 12টি টায়ারের মধ্যে 8টি টায়ারই ব্লাস্ট হয়ে যায়। প্লেনের গতি কমানো অনেক কষ্ট ছিল, কিন্তু ফাইনালি প্লেন স্কিড করতে করতে থেমে যায়। প্লেন ল্যান্ড করা মাত্র প্লেনের ল্যান্ডিং গিয়ারে আগুন লেগে যায়, যেটা এয়ারপোর্ট কর্তৃপক্ষ খুব কম সময়ের মধ্যে নিয়ন্ত্রণে নিয়ে আসেন। ফ্লাইট 236 এভিয়েশন হিস্টোরির সেই প্রথম এবং শেষ প্যাসেঞ্জার প্লেন ছিল, যা কিনা কোনো প্রকার ইঞ্জিন ব্যতীত সবচেয়ে বেশি সময় পর্যন্ত গ্লাইড করার রেকর্ড বানিয়েছিল। পরবর্তীতে যখন প্লেনের রাইট ইঞ্জিনে ফুয়েল লিকেজের ব্যাপারে তদন্ত করা হয়, তখন জানা যায় যে টরন্টোতে ফ্লাইট টেক অফের আগে মেইনটেনেন্স ক্রু একটি পার্ট চেঞ্জ করেছিল, কিন্তু এই পার্টটি অন্য আরেকটি প্লেনের ছিল, তাই লুজ ফিটিংসের জন্য ভাইব্রেশনের এক পর্যায়ে পার্টটি খুলে যায় এবং তার পাশে থাকা ফুয়েল লাইনের একটি অংশ ব্রাস্ট করে দেয়। এই ঘটনার পরেই এয়ারবাসে একটি নতুন সিস্টেম ইমপ্লিমেন্ট করা হয়, যার মাধ্যমে পাইলটরা ভবিষ্যতে এরকম কোনো ফুয়েল লিকেজ হলে তার ব্যাপারে খুব সহজেই জানতে পারবেন। 1 বছর পরে ক্যাপ্টেন রবার্ট পিশে এবং ফার্স্ট অফিসার ডাগ ডিগারকে এয়ারবাস A300-তে ডেড স্টিক ল্যান্ডিংয়ের জন্য সুপিরিয়র এয়ারম্যানশিপ অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়।